আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে এসআর সায়েন্স টিউটোরিয়ালে। আজ আমরা এই ভিডিওতে বেসিক অফ ম্যাথের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা বেসিক অফ ম্যাথের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। যদি কেউ না দেখে থাকো, কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, দেখে নিও। তো এই ভিডিওতে আজকে আমরা বেসিক অফ ম্যাথের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, বিভাজ্যতা। অর্থাৎ একটা সংখ্যা সেটা 2 দ্বারা বিভাজ্য নাকি 4 দ্বারা নাকি 5 দ্বারা নাকি 3 দ্বারা নাকি 9 দ্বারা, অর্থাৎ কোনটা দ্বারা বিভাজ্য একটা সংখ্যা সেটার একটা কৌশল শিখবো আমরা। এবং আরো শিখবো হচ্ছে লসাগু আর গসাগু। এই বিষয়গুলো আমরা আজকে শিখবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা জোড় সংখ্যা 2 থেকে স্টার্ট হয়, একটা বাদ আর একটা। 2 এর পরে 3, 3 না হয়ে 4, 4 এর পরে হচ্ছে কত, 4 এর পরে 5, 5 না হয়ে 6, 6 এর পরে 7, 7 না হয়ে 8, তারপরে 10, তারপরে 12, তারপরে 14, তারপরে 16, তারপরে 18, এভাবে অসীম পর্যন্ত চলে গেছে, অসীম। এরপর হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা হচ্ছে 1 থেকে স্টার্ট হবে, 1 থেকে, এবং একটার পর একটা। 1 এর পরে 2, 2 না হয়ে 3, 3 এর পরে 4, 4 না হয়ে 5, তারপরে 6 না হয়ে 7, তারপরে 9, তারপরে 11, তারপরে 13, তারপরে 15, তারপরে 17, এভাবে অসীম পর্যন্ত। ঠিক আছে? অথবা আমরা আরেকটা বিষয় মনে রাখতে পারি, যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের জোড় সংখ্যা, আর যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে না সেইগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে তুমি দেখো তো, এই যে জোড় সংখ্যায় আমি যে সংখ্যাগুলো লিখেছি এই প্রত্যেকটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য, এবং বিজোড় সংখ্যায় যেগুলো লিখেছি এই এই সংখ্যাগুলোর একটাও কিন্তু 2 দ্বারা বিভাজ্য না। তার মানে যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য সেগুলো হচ্ছে জোড় সংখ্যা, এবং যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য না সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এবার আসবো আমরা বিজোড় সংখ্যা বিভাজ্যতা নিয়ে। বিভাজ্যতা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই লাগে, খুব লাগে পরীক্ষায় বা যে কোনো কাজে লাগে আমাদের বিভাজ্যতা। তো বিভাজ্যতা প্রথমে দেখবো আমরা 2 দ্বারা বিভাজ্যতা, অর্থাৎ একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে কিনা। 2 দ্বারা বিভাজ্যতা, 2 দ্বারা বিভাজ্যতা। একক স্থানীয় অঙ্কটি জোড় হলে, জোড় অথবা শূন্য হলে, তাহলে 2 দ্বারা কারা ভাগ যাবে, অর্থাৎ কোন সংখ্যাটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, যে সংখ্যার একক স্থানীয় অঙ্কটি জোড় হবে অথবা শূন্য হবে। যদি এমন হয় তবে আমরা সেই সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করতে পারবো। যেমন আমরা যদি একটা সংখ্যা লিখি 1, 3, 2, 4, এই যে একটা সংখ্যা, এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক এটাকে বলা হয় একক, তার আগে বলা হয় দশক, তার আগে বলা হয় শতক, তার আগে কি বলা হয় সহস্র, তাই না? এভাবে চলে গেছে, আরো আছে। তো এই যে একক স্থানীয় অঙ্ক, এইখানে এই 1, 3, 2, 4, এই যে প্রত্যেকটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, মোট 4টা অঙ্ক মিলে একটা সংখ্যা কিন্তু গঠিত হয়েছে। এবং এর একক স্থানীয় অবস্থানে আছে 4, একক স্থানীয় অবস্থানে কত আছে, 4। তো এই একক স্থানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দেখো জোড়, এই সংখ্যাটা কি জোড়, অর্থাৎ এই 4 একটা জোড়, সুতরাং এই টোটাল সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। আবার যদি একক স্থানে অঙ্কটি শূন্য হয় তাহলে কেমন সেটা, 1, 3, 5, 0, 0। তো দেখো তো একক স্থানীয় অঙ্কটা কি আছে,
একক স্থানীয় অঙ্কটা কিন্তু শূন্য আছে। সুতরাং এই টোটাল সংখ্যাটাই আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। এবার আসো 4 দ্বারা বিভাজ্যতা। 4 দ্বারা বিভাজ্যতা অর্থাৎ একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে, এটা 1 নম্বর। আর একটা হচ্ছে একক ও দশক স্থানীয় উভয় অঙ্কই শূন্য হলে। তার মানে এখানে হচ্ছে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, আর একটা হচ্ছে একক ও দশক উভয় অঙ্কই যদি শূন্য হয়, তবেই আমাদের ওই টোটাল সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি যদি লিখি 1 3 2 5 2 4, তো এটা হলো একক স্থানীয় অঙ্কে অবস্থিত, এটা কি দশক স্থানীয় অঙ্কে, তাই না? এটা হলো দশক স্থানীয় অঙ্ক। তো একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? 24। তো 24 কে তো অবশ্যই 4 দ্বারা ভাগ যায়, 4 7 24 হয় না? যায় কিন্তু। তার মানে এই একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো 24, এই যে 2 আর 4। তো এই সংখ্যাটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তার মানে এই টোটাল সংখ্যাটাই হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তারপরে তোমার যদি আরো কিছু সংখ্যা নাও, এখানে আমি লিখলাম 2 4 3 8 00, একটা সংখ্যা লিখলাম। তো এই সংখ্যাটার একক ও দশক স্থানীয় অঙ্কদ্বয়, দেখো তো দুইটাই শূন্য কিনা। তো লেখা ছিল কই একক ও দশক স্থানীয় উভয় অঙ্ক শূন্য হলে। তাহলে দেখো তো একক ও দশক উভয় অঙ্ক শূন্য আছে কিনা? উভয় অঙ্কই কিন্তু শূন্য। সুতরাং এই টোটাল সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বোঝা গেল বিষয়টা। এবার আসলাম আমরা 5 দ্বারা কারা বিভাজ্য হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 5 দ্বারা বিভাজ্যতা অর্থাৎ একটা সংখ্যা কি আসলে 5 দ্বারা বিভাজ্য সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্কটি 0 5 অথবা 0 হলে। তার মানে যে সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক 5 অথবা 0, সেই টোটাল সংখ্যাটাই 5 দ্বারা বিভাজ্য। যেমন আমি যদি লিখি 2 8 5 5 55, হ্যাঁ, এবার লিখলাম। লেখার পরে দেখো তো এখানে এই যে একক স্থানীয় অঙ্ক, এই একক স্থানীয় অঙ্কটি 5 কিনা? একক স্থানীয় অঙ্কটি হলো 5। তার মানে এই টোটাল সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। একইভাবে আমরা যদি আরেকটা সংখ্যা লিখি 2 8 5 3 4 2 0, তো দেখো তো এই একক স্থানীয় অঙ্কটা কত? একক স্থানীয় অঙ্কটা কিন্তু 0। সুতরাং এই টোটাল সংখ্যাটাই 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে যে সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 5 অথবা 0, সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। এবার আসো 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য জোতা।
অর্থাৎ একটা সংখ্যা সেটা কি 3 দ্বারা বিভাজ্য সেটা আমরা কিভাবে বুঝবো? সংখ্যাটির অঙ্ক গুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ কোন একটা সংখ্যা সেই সংখ্যাগুলোর প্রত্যেকটা অঙ্ক, হ্যাঁ, ওই প্রত্যেকটা অঙ্ককে যোগ করব, যোগ করার পর ওই যোগফলকে 3 দ্বারা ভাগ করব। যদি 3 দ্বারা ভাগ যায় তবে সেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, আর যদি না যায় তবে 3 দ্বারা বিভাজ্য নয়। যেমন একটা সংখ্যা আমি যদি লিখি তোমাদের, তাহলে হচ্ছে 1 0, তারপরে লিখলাম 5 8। এই যে একটা সংখ্যা, এই সংখ্যাগুলোর প্রত্যেকটা অঙ্ক তুমি যোগ করো, তো যোগ করলে কি হবে? 1 যোগ 0 যোগ 5 যোগ 8, তাহলে 8 5 13, 13 আর কত হচ্ছে 14, তাই না? যোগফল কত হয়? 14। তো এই 14 সংখ্যাটা দেখো তো 3 দ্বারা বিভাজ্য কিনা। 14 সংখ্যাকে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না। যায় কি? যায় না। তার মানে এই টোটাল সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। তারপরে যদি তুমি এখানে 2 লেখো, এই জায়গায় 2 লেখো, ঠিক আছে, তাহলে এখানেও 2। তাহলে এখন দেখো তো এটা কত হয়? এটা কিন্তু হয়ে যায় 15। কত হয়? 15। এবারে এই 15 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই টোটাল যে সংখ্যা, এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। তার মানে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এবার আরেকটা আছে, সেটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। তো আমরা এখানেই করি। 9 দ্বারা বিভাজ্য, তা এটাও ওই 3 দ্বারা বিভাজ্যতার মতোই, অর্থাৎ সংখ্যাটির অঙ্ক গুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়। যেমন আমরা একটা সংখ্যা লিখি, সেটা হচ্ছে 2 3 8 5। হ্যাঁ, একটা সংখ্যা, এই সংখ্যাগুলোর অঙ্কগুলো যদি যোগ করো 2 + 3 + 8 + 5, তো এই সংখ্যাগুলোর যোগফল কত হয় দেখো তো? যোগফল হচ্ছে 8 আর 5 13, 13 আর 3 16, 16 আর 2 18, 18 হচ্ছে, তাই না? তো দেখো তো এই 18 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য কিনা। অর্থাৎ এই অঙ্কগুলোর যোগফল হচ্ছে 18। এই আমি কি বলেছি যে সংখ্যাগুলোর অঙ্কগুলোর মানে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যা ছিল এইটা, এর অঙ্কগুলো ছিল 2 3 8 5। এই প্রত্যেকটা অঙ্কর যে যোগফল হবে, সেই প্রত্যেকটা অঙ্ক যোগ করে আমরা একটা যোগফল পেয়েছি, সেই যোগফলটা কত? 18। এই 18 সংখ্যাটা, অর্থাৎ এই যোগফলটা দেখো তো 9 দ্বারা বিভাজ্য কিনা। এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য, এটা 9 দ্বারা বিভাজ্য, 9 দুগুণে 18 হয়। তার মানে এই টোটাল সংখ্যাটা, অর্থাৎ এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমাদের 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই যে মৌলিক সংখ্যাগুলো দ্বারা যে বিভাজ্যতা, সেইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেমন এখানে লিখেছি 2, তারপরে 5 আর একটা করেছিলাম 3, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো খুবই কাজে লাগে, খুবই করতে হয় আর কি। তো এবার দেখবো আমরা একটা সংখ্যাকে একাধিক সংখ্যা দ্বারা কিভাবে ভাগ করা যায়। একাধিক সংখ্যা দ্বারা ভাগ। দেখো একটা অঙ্ক আমি লিখি,
285 2853000। হ্যাঁ, এই একটা সংখ্যা আমি লিখলাম। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে ছিল 2 দ্বারা কারা বিভাজ্য হবে, যাদের একক স্থানীয় অঙ্কটা শূন্য অথবা জোড় হবে। তো দেখো তো এর একক স্থানীয় অঙ্কটা কি? শূন্য। তার মানে এই টোটাল সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। প্রথমে এটা কত দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। তারপরে আমরা দেখেছিলাম 4 দ্বারা বিভাজ্য করা, তাই না? তো 4 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে একক ও দশক স্থানীয় উভয় অঙ্ক যদি শূন্য হয়, তাহলে এটা হলো একক, এটা হলো দশক। একক দশক উভয় অঙ্কই কি? শূন্য। তার মানে এটা 4 দ্বারাও বিভাজ্য। এবার 5 দ্বারা কারা বিভাজ্য ছিল? 5 দ্বারা বিভাজ্য ছিল যাদের একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা 5 হবে। তো একক স্থানীয় অঙ্ক দেখো তো কি আছে? শূন্য আছে কিন্তু। তার মানে এটা 5 দ্বারাও বিভাজ্য। 5 দ্বারাও বিভাজ্য। তারপরে লিখেছিলাম 3 দ্বারা কারা বিভাজ্য হবে? যদি এর অঙ্কগুলোর যোগফল, এই যে সংখ্যা, এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়। যেমন এইগুলোর অঙ্কগুলো যদি যোগ করো, 2 + 8 + 5 + 3 + 0 + 0। তো দেখো তো এর যোগফল কত হয়? যোগফল দেখো কত হয়? যোগফল হচ্ছে তোমার 10 10 15 15 আর 3 18 18 কিন্তু হয়। তার মানে 18 কে কিন্তু 3 দ্বারা ভাগ যায়। আমরা লিখেছিলাম যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, সেইটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো তো এর যে যোগফল সেটা হলো 18, এই সংখ্যাটা অঙ্কগুলোর যোগফল হলো 18। 18 কে 3 দ্বারা ভাগ গেছে, তার মানে এই টোটাল সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তার মানে এটা 3 দ্বারাও বিভাজ্য। 3 দ্বারাও বিভাজ্য। তারপরে কি? তারপরে হচ্ছে 9 দ্বারা বিভাজ্য শিখলাম একটু আগে। তাহলে 9 দ্বারা কারা বিভাজ্য হবে? ওই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়। তো দেখো তো এটা কি 9 দ্বারা বিভাজ্য কিনা? অঙ্কগুলোর যোগফল কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তার মানে এই সংখ্যাটা 9 দ্বারাও বিভাজ্য। ক্লিয়ার? এবার আমরা আলোচনা করব লসাগু আর গসাগু নিয়ে। তো আমরা এখন আলোচনা করব লসাগু। এই লসাগুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লসাগু প্রায় সব ক্ষেত্রেই কাজে লাগে। লসাগু। তো লসাগুর ক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে মিললেও নেব, না মিললেও নেব। ঠিক আছে? অর্থাৎ আমি কয়েকটা সংখ্যা লিখব, সেই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব। ঠিক আছে? যেমন 18, তারপরে লিখলাম 15, তারপরে লিখলাম 12। হ্যাঁ, এই 3টা সংখ্যা লিখলাম। এই 3টা সংখ্যাকে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। কিভাবে আমরা করব? এটা 2টা পদ্ধতি আছে। এটা হলো 1 নম্বর পদ্ধতি। এরপরে হলো আমরা 2 নম্বর পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আছে 18। তো 18 কে সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত ছিল? সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2, তারপরে 3, তারপরে কত ছিল? 5, তারপরে 7, তারপরে 11। এভাবে কিন্তু চলে গেছিল অসীম পর্যন্ত, তাই না? তো তো দেখো তো এই 18 কে সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে ভাগ যায়। কেন? একটু আগে আমরা কিন্তু দেখে আসছি, যার একক স্থানে অঙ্ক জোড় হয় সেটা হলো 2 দ্বারা বিভাজ্য। তার মানে এটা 2 দ্বারা ভাগ করলে 9 হয়, তাই তো? আবার এটা 3 দ্বারা ভাগ যায়, 3 3 9। এবার দেখো তো এই প্রত্যেকটা মৌলিক হয়ে গেছে কিনা? প্রত্যেকটাই কিন্তু মৌলিক হয়ে গেছে। ঠিক আছে? অর্থাৎ এটা হলো আমাদের 18 সমান আমরা কি লিখতে পারি? 18 সমান আমরা লিখবো 2 × 3 × 3। এবারে ভাঙো 15 কে। 15 কে ভাঙালে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2 দিয়ে কিন্তু যায় না, কারণ এর বিজোড় আছে। তাহলে 3 দিয়ে যাবে, 3 5 15, আর কিন্তু যায় না। তাহলে কত হচ্ছে? 15 সমান আমরা লিখবো 3 × 5। আর একটা কথা হচ্ছে 12, তাই না? তাহলে 12 সমান কি লিখবো?
12কে যদি ভাঙাও তাহলে 12কে 2 দ্বারা ভাগ যায়, 6 দুগুণে 12, আবার 2 দ্বারা ভাগ যায়, 3 দুগুণে 6। তোমার কত হচ্ছে 2 ইন্টু 3 এইটা হচ্ছে, তাই না? তো এবার কি লেখা ছিল আমাদের, কি বলেছি আমরা, যে মিললেও নেব না মিললেও নেব, অর্থাৎ একটা সংখ্যার যে মৌলিক উৎপাদকগুলো আছে সেই উৎপাদকগুলোর ভিতরে যদি মিলে যায় নিলাম, না মিললেও নেব। ঠিক আছে, তাহলে লসাগু সমান, দেখো কি হয়, লসাগু সমান, দেখো মিল আছে কিনা, এই 2 এখানে আছে, এখানে আছে, এখানে নেই, তাহলে দুইটার ভিতরে মিল থাকলেও নেওয়া যাবে, তাহলে 2। এবার দেখো তো 3 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তার মানে 3 হচ্ছে কমন জিনিস সবার, তাই না? তার মানে 3ও নেওয়া যায়, মানে দুইটার ভিতরে মিল থাকলেও নেওয়া যাবে, আর 3টার ভিতরে মিল থাকলে তো নেওয়া যাবেই, তাই না? তারপরে কি, আর আর এই দেখো তো এই 3 কিন্তু কারোর সাথে মিল নেই, তার মানে যারা মিলে গেছে তাদের তো নেওয়া হয়ে গেছে, মিলে গেছে 2, মিলে গেছে 3, নিয়ে নিছি। এবার মেলেনি এই 3, মেলেনি এই 3, এই 3 কি মিলছিল? মেলেনি কিন্তু। সো যে মেলেনি তাকেও নিতে হবে, এও মেলেনি একেও নিতে হবে, এও মেলেনি একেও নিতে হবে। নেওয়ার পরে যে গুণফলটা হবে, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো গুণ করে যে রেজাল্টটা হবে সেটাই হচ্ছে আমাদের লসাগু। আমরা এক্ষেত্রে একেবারে গসাগু আলোচনা করে দেই। গসাগু, হ্যাঁ, গসাগু মানে সবার ভিতরে কমন থাকা লাগবে। গসাগু মানে কি? এই গসাগু মানে হচ্ছে সবার ভিতরে কমন থাকা লাগবে, থাকা লাগবে। তো দেখো তো সবার ভিতরে কমন কে আছে? 2 শুধুমাত্র এর আর এর আছে, কিন্তু এই 15 কিন্তু 2 নেই। এই 15 ক্ষেত্রে কি 2 আছে? 2 কিন্তু 15তে নেই। দেখো 3 আর 5 আছে, 2 কিন্তু নেই। তারপরে 3 দেখো তো সবার ভিতরে আছে কিনা? 3, ঠিক আছে, 2 তো নেই। এবার 3 দেখো, 3 দেখো এর ভিতরেও আছে, এর ভিতরেও আছে, এর ভিতরেও আছে, তাহলে তুমি নিতে পারবে কত? 3। ঠিক আছে, কত নিতে পারবে? 3। এবার দেখো তো 5 মানে 2 তো কারোর সাথে মিলছিল না, নিলাম না। 3 সবার ভিতরে আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাই 3 নিছি। এবার আর বাকি আছে কত? 5। তো 5 শুধুমাত্র এখানে আছে, এখানে নেই 5, আছে কি? তার মানে সবার ভিতরে 5 কমন না। ঠিক আছে, তাহলে গসাগু মানে সবার ভিতরে যে কমন থাকবে তাকেই নিতে হবে। তার মানে শুধু 3 কমন আছে, তাই 3টাই হচ্ছে আমাদের গসাগু। তো এই ছিল গসাগু আর লসাগু। এবার লসাগু নির্ণয়ের দ্বিতীয় পদ্ধতিটা দেখবো আমরা, এটা ইম্পর্টেন্ট, এটাই করা হয় সাধারণত, আর এটাই সহজ। দ্বিতীয় পদ্ধতিটা 2 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতিটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। ঠিক আছে, তো ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে করতে হয় আমরা একটু দেখি। সবগুলোকে একসাথে ভাগ করতে হয়। এক্ষেত্রে সর্বনিম্ন 2টা সংখ্যাকে ভাগ যাবে এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। সর্বনিম্ন কয়টা সংখ্যা? সর্বনিম্ন 2টা সংখ্যাকে ভাগ যাবে, একটাকে ভাগ যায় এমন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। সর্বনিম্ন 2টাকে ভাগ দেওয়া লাগবে। যেমন 2 দ্বারা, আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা একে আর একে ভাগ যায়, তাই না? তার মানে সর্বনিম্ন 2টাকে যাচ্ছে একটা সংখ্যা দ্বারা, সেই সংখ্যাটা কত? 2। তবে 2 দ্বারা 18 এবং 12 মোট 2টা সংখ্যাকে ভাগ যাচ্ছে। তার মানে আমি বলেছি কি সর্বনিম্ন 2টা সংখ্যাকে ভাগ যাওয়া লাগবে, তবেই আমরা সেই সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে, তার মানে 2 নিতে পারবো আমরা। 2 দ্বারা ভাগ করলে এখানে হয় 9, 15 তো যায় না, এখানে হয় 6, তাই না? এরকম হয়। তো এবারে দেখো তো, তুমি যদি আবার 2 দিয়ে ভাগ করো, তো 2 দিয়ে শুধুমাত্র 6 যায়, শুধুমাত্র 6 যায়, কিন্তু 9 আর 15 কিন্তু যায় না 2 দ্বারা। তার মানে সর্বনিম্ন একটা সংখ্যাকে ভাগ যাচ্ছে, সর্বোচ্চ একটা সংখ্যাকে ভাগ যাচ্ছে কত দ্বারা? 2 দ্বারা।
কিন্তু বলা হয়েছে কি সর্বনিম্ন দুইটা সংখ্যাকে যাওয়া লাগবে। তাহলে দুইটা সংখ্যাকে সর্বনিম্ন দুইটা সংখ্যাকে কি যাচ্ছে দুই দ্বারা? যাচ্ছে না, তার মানে দুই আর নেওয়া যাবে না। এবার দুইয়ের পরে কি আছে? তিন আছে। তাহলে তিন দিয়ে দেখবো যায় কিনা। তিন দিয়ে কিন্তু যায়, দেখো তিন দিয়ে এরও যায়, এরও যায়, এরও যায়, মানে সর্বনিম্ন দুইটার যাচ্ছে। দুইটার অধিক গেলে সমস্যা নেই, দুইটার কম গেলে সমস্যা। দুইটার কম গেলে নেওয়া যাবে না, কিন্তু দুইটার বেশি গেলে অথবা দুইটা গেলে নেওয়া যাবে তখন। ঠিক আছে, তাহলে এখন দেখো তো, এই 9 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 3 9, এটারে ভাগ করলে 3 5 15, এটার ভাগ করলে 2। তো এবারে দেখো তার ভাগ যায় কিনা। যায় কি আর ভাগ? দেখো একটু ভালো করে দেখো। তুমি যদি তুমি যদি 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে শুধু 3 যাবে, এদের যাবে না। তুমি যদি 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে শুধুমাত্র এর যাবে, বাকি দুইটা যাচ্ছে না। তুমি যদি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে শুধুমাত্র 2 আর যাবে, এই দুইটার আর যাচ্ছে না। তার মানে সর্বনিম্ন দুইটা সংখ্যাকে ভাগ যাবে এমন কোন সংখ্যা আর নেই। এই যে 3 5 2, এই যে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু মৌলিক হয়ে গেছে। আর মৌলিক সংখ্যা হয়ে গেলে তখন আর ভাগ যায় না। ঠিক আছে, তার মানে আমরা লসাগু সমান কি লিখবো? লসাগু সমান লিখবো হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 3 ছিল আরো 3 ইন্টু 2, অর্থাৎ শেষে যেগুলো অবশিষ্ট থাকবে, এই যে 2 3 3 5 3 2, এই প্রত্যেকটাই গুণ করে দিতে হবে। ঠিক আছে, এরকম এটা 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 এটা, এই যে এভাবে এই যে সংখ্যাগুলো আছে এইগুলোই গুণ করে দিতে হবে। গুণ করার পরে যে গুণফলটা আসবে, সরি, যে গুণফলটা আসবে সেটা হচ্ছে আমাদের লসাগু। তো আমরা চলকের ক্ষেত্রে লসাগু আছে, চলকের ক্ষেত্রে গসাগু আছে। ঠিক আছে, ওই বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করব পরবর্তী পার্টে। আমরা আরো একটা উদাহরণ দেখি। এটা হচ্ছে 60, আর হচ্ছে 30, আর হচ্ছে 15, এইগুলো নিলাম। হ্যাঁ, তো এই তিনটার সর্বনিম্ন দুইটা সংখ্যাকে ভাগ যায় এমন কোন সংখ্যা আছে? 2 আছে, দেখো এই 2 দ্বারা তুমি 60 এবং 30 এই দুইটাকে ভাগ করতে পারছো। তার মানে সর্বনিম্ন দুইটাকে ভাগ করতে পারছো কত দ্বারা? 2 দ্বারা। তার মানে 2 নিবা। তাহলে 2 নিলে এখানে হয় 30, এখানে হয় 15, এখানে 15 তো 2 দ্বারা যায় না, তাই 15 জায়গায় বসে হবে। ঠিক আছে, এবার সর্বনিম্ন দুইটা সংখ্যাকে ভাগ যায় এমন সংখ্যা এবার কত? 3। এবার কিন্তু 2 দ্বারা আর ভাগ করা যাচ্ছে না, কারণ 2 দ্বারা শুধুমাত্র 15 যাবে, এই সরি 30 যাবে। ঠিক আছে, 2 দ্বারা শুধুমাত্র 30 যাবে, কিন্তু 15 আর এই 15 এই এদের কিন্তু যাচ্ছে না 2 দ্বারা। তার মানে 2 নেওয়া যাচ্ছে না। এবার কত নিতে হবে? 3। এবার 3 দিয়ে দেখতে হবে যায় কিনা। 3 দিয়ে দেখো এরও যায়, এরও যায়, এরও যায়, মানে 3 দ্বারা সবার যায়, তাই না? তাহলে 3 দ্বারা যদি ভাগ করো, 3 10 কে 30, একে যদি ভাগ করো 3 5 15, একে যদি ভাগ করো 3 5 15। ঠিক আছে, এটা হলো। এবার দেখো তো এখানে যে সংখ্যাগুলো আছে 10 5 5, তাই না? এই সংখ্যাগুলো সর্বনিম্ন দুইটাকে কোন সংখ্যা দ্বারা ভাগ যায়? এবার কিন্তু আর এই 3 দ্বারা যাবে না। যাবে কি? কারণ 3 দ্বারা দেখো তো এর যায় না, এর যায় না, এর যায় না। কিন্তু 5 দ্বারা দেখো সবাইকে যায়, একেও যায়, একেও যায়, একেও যায়। তারপরে সর্বনিম্ন দুইটার অধিক যাচ্ছে কিন্তু। ঠিক আছে, তাহলে 5 দ্বারা ভাগ করলে এখানে হয় 2, এখানে হয় 1, এখানে হয় 1। এবার দেখো তো শেষে আর কত আছে? 2 1 আর 1, এই একটা কাউন্ট করার দরকার নাই, কারণ 1 গুণ করাও যা, না করাও তা। সেই জন্য এই লসাগুর ক্ষেত্রে 1 কোনো কাজে লাগে না। ঠিক আছে, তার মানে এখানে পড়ে আছে শুধুমাত্র 2। তো 2 কে ভাগ করাও যা, না করাও তা। মানে শেষে দেখো তো যে সংখ্যাগুলো, মানে একটা সংখ্যা আছে যেই সংখ্যাকে, মানে আমরা তো বলেছি যে সর্বনিম্ন দুইটাকে যাওয়া লাগবে, কিন্তু এখানে কত আছে? 2, মানে একটা সংখ্যা, তাহলে তো হচ্ছে না, তাই না? সর্বনিম্ন দুইটাকে যাওয়া লাগবে ভাগ। তো এখন যে অবশিষ্ট গুলো থাকবে সেটা হচ্ছে আমাদের লসাগু। তো লসাগু কত? 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2। ঠিক আছে, এই যে এইটার গুণফল যেটা হবে সেটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। সামনের ক্লাসে আমরা আরো কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার।
আর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।